তোমাদের একটু আগে গ্রুপে এটা দিছি, এটা কমেন্টটা আশা করি পাইছো, তাই না? আমাদের স্টেঞ্জা 4 পর্যন্ত শেষ হয়েছিল, অর্থাৎ পিএন জাংশন আন্ডার ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস। পিএন জাংশনের যে কনসেপ্ট আন্ডার ইকুইলিব্রিয়াম অথবা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, ওইখানে যে কনসেপ্ট গুলো কাজে লাগে, এই কনসেপ্ট গুলো কিন্তু তোমার পরবর্তীতে বিজেটি, জেফেট, মসফেট সব জায়গাতেই মোটামুটি কাজে লাগবে। অর্থাৎ এই যে তোমার দেখো, এই যে এক্সেস ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন, এটা আমরা দেখছিলাম, তাই না? এই যে এক্সেস ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন একটা পিএন জাংশনের ক্ষেত্রে, তারপরে তোমার ক্যারিয়ার ইনজেকশন, যেটা এটা তো এর আগের স্টেঞ্জায় ব্যাখ্যা করলাম, ক্যারিয়ার ইনজেকশন। তারপর হচ্ছে চেঞ্জ ইন মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এট রিভার্স বায়াস। রিভার্স বায়াসে যে তোমার ক্যারিয়ার কনসেন্ট্রেশনে যে চেঞ্জটা হয়, এটা কেমন হয়, এই কনসেপ্ট গুলোই কিন্তু সব জায়গায় কাজে লাগে। তারপর হচ্ছে ক্যারিয়ার ইনজেকশনের কথা যেটা বললাম, ক্যারিয়ার ইনজেকশন হলে তোমার ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনে, মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনে যে চেঞ্জটা আসে, সেটার ইকুয়েশন গুলো কিন্তু আমরা সরাসরি ইউজ করতে পারি, এবং সেটার কারণে যে কারেন্টটা হচ্ছে, এই যে কারেন্টের ইকুয়েশন গুলো যে ডেরিভেশন করে দেখানো হয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে সরাসরি কাজে লাগানো যায়। এই যে কারেন্ট গুলো, কারেন্ট কম্পোনেন্ট গুলো। তো পিএন জাংশনের আমরা যেটা শিখলাম, অর্থাৎ ডায়োডের ক্ষেত্রে এটা পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। যেমন এখানে দেখাই, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখানে অল্প কিছু কথা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখছি। এখানে যে তোমাদের যে বইটা আছে, স্ট্রিটম্যানের বই, সেই বইটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। স্ট্রিটম্যানের বইটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। বইটা পড়ার চেষ্টা করবা। এখানে আমি কিন্তু বই থেকে বেশিরভাগ অংশই বই থেকে নিছি, কোনো কোনো জায়গায় হয়তো বা নিজের কোনো এক্সপ্লেনেশন, কিছু এক্সপ্লেনেশন অ্যাড করছি, কিন্তু ম্যাক্সিমাম অংশটা বই থেকে। কিন্তু বইয়ের সব কথা তো আর এখানে তুলি নাই, এই জন্য বইটাও তোমরা পড়ার চেষ্টা করবা। আচ্ছা দেখো, বিজেটি ইনভেনশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কিরকম, যে পিএম জাংশন যখন রিভার্স বায়াস মোডে অপারেশন করে একটা পিএম জাংশন, তখন আমরা দেখি যে এই যে মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা কারেন্ট ফ্লো করে, তাই না? মাইনরিটি ক্যারিয়ারের কারণে। তো আমরা আগে কিন্তু একটা কথা বলছিলাম, পিএন জাংশনে যখন আমরা রিভার্স বায়াস মোড আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে রিভার্স বায়াস ভোল্টেজ চেঞ্জ করলেও এই কারেন্টটা চেঞ্জ হয় না। কারণটা কি মনে আছে? এই যে রিভার্স স্যাচুরেশন যেটা কারেন্ট, হ্যাঁ, এই কারেন্টটা, এই যে রিভার্স বায়াস ভোল্টেজটা যদি আমি বাড়াই বা কমাই, তারপরেও কিন্তু এটা খুব একটা চেঞ্জ হয় না। এটা বলছিলাম, এটার কারণটা কি বলছিলাম, মনে আছে? একটা ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তোমরা তো দেখছো, তাই না? ডায়োডের এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা হচ্ছে ফরওয়ার্ড রিজনে, তাই তো? এই তো ডায়োড, ডায়োডের এটা হচ্ছে কারেন্ট, মনে করো এটা হচ্ছে আইডি, আর এটা কি ভিডি। ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ফরওয়ার্ড বায়াস রিজনে তো কারেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু রিভার্স বায়াস রিজনে কিন্তু কারেন্ট চেঞ্জ হয় না, তাই না? এটা মাইক্রো এম্পিয়ার রেঞ্জে হয়।
এই যে কারেন্টটা চেঞ্জ হচ্ছে না কেন? রিভার্স বায়াস মোডে আমি তো ভোল্টেজ চেঞ্জ করতেছি, ভোল্টেজ চেঞ্জ করার সাথে সাথে কারেন্ট খুব বেশি চেঞ্জ হয় না কেন? হ্যাঁ ঠিক আছে, এক নাম্বার কথা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য এটা ফ্লো হয়, এবং মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন এটা রিভার্স বায়াস ভোল্টেজের সাথে এটার কোনো সম্পর্ক নাই। মাইনরিটি ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ আসলে রিভার্স বায়াস মোডে ভোল্টেজের চেঞ্জের সাথে হয় না, ঠিক তো? এখন যদি টেম্পারেচার চেঞ্জ হয় তখন কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ারের যদি কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ওই যে ইলেকট্রন হোল পেয়ার যেটা জেনারেশন হয় থার্মাল ইফেক্টের কারণে, সেটার কারণে কিন্তু মাইনরিটি ক্যারিয়ারটা চেঞ্জ হয়, ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে এখানে মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন চেঞ্জ করতে গেলে এখানে তোমাকে জেনারেশনটা চেঞ্জ করতে হবে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন যদি চেঞ্জ হয় তখনই কিন্তু তোমার এই কি বলে রিভার্স বায়াস মোডে এই কারেন্টটা বাড়তে পারে। বুঝতে পারছো কথাটা? এখন কোনোভাবে যদি আমি একটা পিএন জাংশনে, এটা মনে করো ডিপ্লেশন রিজিয়ন, এখানে যদি কোনো একটা ভাবে কোনো একটা সিস্টেমে যদি আমি এখানে হোল ইনজেক্ট করতে পারি, অথবা মনে করো এখানে আমি ফটোভোল্টিক ইফেক্ট দিয়ে, মনে করো কথার কথা বাইরে থেকে লাইট এনার্জি দিয়ে এখানে যদি ইলেকট্রনকে হায়ার এনার্জিতে নিতে পারি, তাহলে কিন্তু এখানে মাইনরিটি ক্যারিয়ার জেনারেশন হতে পারে, যেটাকে হোল ইনজেক্টর বলতেছি। তখন কিন্তু রিভার্স বায়াস মোডে কারেন্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। সোজা কথা, এখানে যদি আমি মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কোনো একভাবে বাড়াতে পারি, তাই তো? এখন ইন রিভার্স বায়াস মোড দ্য স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ডস অন দ্য রেট অফ মাইনরিটি ক্যারিয়ার জেনারেশন। এই কথাটা আমি লিখে দিছি নোটের মধ্যে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অর দ্য অ্যাপ্লাইড field. The rate of electron hole pair generation can be increased. এটা অ্যাকচুয়ালি নির্ভর করে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের উপরে, বুঝতে পারছো? এই কথাটা এখানে লিখলে ভালো হইতো। The rate of electron hole pair generation can be increased through the increment of the temperature. Secondly, it can be achieved through the incident of light frequency, incident of high frequency light. তাহলে হাই ফ্রিকোয়েন্সি লাইট দিলে লাইটের এনার্জিটা তোমার ওই ইলেকট্রনে ট্রান্সফার করে, ম্যাটেরিয়ালে ইলেকট্রনে ট্রান্সফার করে, যেটা তোমরা আগেও দেখছো তাই না? ওই যে ফিফথ সেমিস্টারে দেখছো তো, ফটো ইলেকট্রিক ইফেক্টে দেখছো না? হ্যাঁ, তখন কিন্তু ইলেকট্রনের যখন হায়ার এনার্জির ইলেকট্রন যখন বেশি হবে তখন কিন্তু ইলেকট্রন ফ্লো হবে, তাই না? এভাবে কারেন্টটা বাড়ানো যায়। So the example of external control of current through a junction by optical generation raises an interesting question. দেখো এখানে আমি একটা অপটিক্যাল জেনারেশন আমি করতেছি, তাই না, বাইরে থেকে একটা লাইট দিয়ে। এখন এই কনসেপ্টটা আমরা যদি এভাবে চিন্তা করি, এটা তো আমি অপটিক্যালি এখানে আমি মাইনরিটি ক্যারিয়ার ইনজেকশন করতেছি অপটিক্যালি, এটা যদি আমি ইলেকট্রিক্যালি সামহাউ করতে পারি তাহলেও তো আমি একটা হাই কারেন্ট পেতে পারি, তাই না? এই কনসেপশন থেকেই কিন্তু বিজেটিটা আসছে। বিজেটির কনসেপ্টটা এখান থেকে আসছে যে বিজেটিতে আমরা কি করি, রিভার্স বায়াস মুডে, অনেকটা রিভার্স বায়াস মুডে অপারেশনের মতো আর কি, অনেকটা দেখাচ্ছি আমি। যেমন এখানে দেখো পিএনপি, তাহলে এই অংশটা ফরওয়ার্ড বায়াসে রাখা হচ্ছে, এবং এইখানে ফরওয়ার্ড বায়াসে যে হোল, এই হোলগুলো কিন্তু এখানে আসতেছে বেইজে। বেইজে যে হোলটা সেটা কি মাইনরিটি ক্যারিয়ার, তাই তো? এবং এইটা কিন্তু রিভার্স বায়াস মোডে থাকে। এটাকে আমরা বলি কালেক্টর জাংশন, আর এটাকে বলি কি জাংশন? অ্যামিটার জাংশন। এটা মনে রাখো, এখানে দুইটা জাংশন আছে। আমরা বেশি কমপ্লিকেটেড করব না, একটু সহজভাবেই করার চেষ্টা করব। কমপ্লিকেটেড না করেও এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ অনেক ডেরিভেশন আসবে। সবচেয়ে একটা করে এক্সাম্পল দেখাবো। যেমন এটাকে আমরা বলতেছি কি অ্যামিটার জাংশন, আর এটাকে বলবো কালেক্টর জাংশন। এখন দেখো
এইখান থেকে যে হোল গুলো এইখানে আসতেছে সেগুলো কিন্তু মাইনরিটি ক্যারিয়ার। এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এখানে এখানে আমরা ফরওয়ার্ড বায়াস দিব, তার মানে এখানে দিব পজিটিভ ভোল্টেজ। আচ্ছা, এটা রিভার্স বায়াস, তার মানে এখানে দিব নেগেটিভ ভোল্টেজ। এখন এই জায়গাটায় কিন্তু একটা এক্সেস হোল কনসেন্ট্রেশন চলে আসবে, এখানে এই জায়গায় এক্সেস হোল কনসেন্ট্রেশন আসবে। এবং এই যে বললাম যে এখানে মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশনটা আমি বাড়ায় ফেললাম ইলেকট্রিক্যালি। একটা মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন যদি বাড়ায় ফেলি আর এখানে যদি রিভার্স বায়াস দিই, তাহলে এই মাইনাসটা এই হোলকে টেনে নিয়ে আসবে না? রিভার্স বায়াস মোডে তো নরমালি এখানে মানে ক্যারিয়ার কম থাকার কারণে এখানে কারেন্ট ফ্লো কম, কিন্তু এখন তো এখানে অনেক প্রচুর পরিমাণে হোল আছে, কারণ এখানে পি প্লাস, মানে এখানে আমি হোল কনসেন্ট্রেশনটা ইচ্ছা করে অনেকটুকু বাড়ায় নিছি, হোলের কনসেন্ট্রেশনটা বাড়ায় নিছি। এখন এই হিউজ পরিমাণ হোল কিন্তু এখানে ট্রান্সফার হবে, এবং এই বেজের উইডটাকে যদি আমি ছোট করি, বেজের উইডটা, তাহলে রিকম্বিনেশন হওয়ার খুব বেশি সুযোগ থাকবে না। বুঝতে পারছো? রিকম্বিনেশনের সুযোগটা কমে যায়, যার কারণে এই হোলগুলো পুরোপুরি এদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই কারণে এখানে প্রচুর পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। মাইনরিটি ক্যারিয়ারের কারণে, হোলের কারণে, হোল কম্পোনেন্টের কারেন্টটাই এখানে আসলে সিগনিফিকেন্ট। তাহলে এই কনসেপ্টে আসলে বিজেটির ইনভেনশন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যেটা উঠতেছে না। এখন দেখো বিজেটির অপারেশন, এই জিনিসটা কাজে লাগবে। আমরা পিএনপির জন্য আলোচনা করব, এনপিএন এর জন্য একই রকম উল্টা জিনিস কাজে লাগবে, একই কনসেপ্ট। একটা বিজেটির অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যখন অ্যাক্টিভ মোডে সেটা কাজ করে, তখন অ্যাক্টিভ মোডে কাজ করার সময় অ্যামিটার জাংশন, যেটা এটাকে অ্যামিটার জাংশন বলতেছি আমরা, অ্যামিটার জাংশনটা থাকে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর জাংশনটা থাকে রিভার্স বায়াস। এটা হচ্ছে অ্যাক্টিভ মোড অপারেশন। এবং বায়াসিংটা খেয়াল করো, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস করে রাখছে, তাই তো? এই যে দেখো পিএনপি, তার মানে এইটা পি আর এটা হচ্ছে এম, তাই না? এটা এম আর এটা হচ্ছে পি। তাহলে পি তে ফরওয়ার্ড বায়াস, এন তে রিভার্স বায়াস, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসের আছে। আর এইদিকে দেখো এটা হচ্ছে এন সাইডে হচ্ছে পজিটিভ আর পি সাইডে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা রিভার্স বায়াস মোডে আছে। তাহলে বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা তো বোঝা গেছে নাকি? এবং এখানে আমরা এটা আগের ইকুয়েশন আমরা আগে থেকে জানি যে আই ইজ ইকাল টু আইবি প্লাস আইসি, এবং আই ইজ ইকাল টু বিটা প্লাস ওয়ান আইবি, আইসি ইজ ইকাল টু বিটা আইবি, আইসি ইজ ইকাল টু আলফা আই। এটার প্রমাণ অবশ্য আসতেছে, পরে দেখাচ্ছে, কিন্তু এটা আমরা আগে থেকেই জানি মোটামুটি, তবে এটার প্রমাণ দেখানো হবে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু গত যে স্ট্যান্ডাতে পিএন জাংশন আন্ডার ফরওয়ার্ড বায়াস কিরকম হয় এবং পিএন জাংশন আন্ডার রিভার্স বায়াস কেমন হয়, সেটা কিন্তু আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এখন দেখো এইখানে তোমার এই যে এখান থেকে হোলগুলো যখন এইদিকে আসবে, এখান থেকে হোলগুলো যখন এইদিকে আসবে, তখন কিন্তু এখানে হোলের কনসেন্ট্রেশনটা, মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক হাই হবে। বুঝতে পারছো? এবং এইটা আস্তে আস্তে কমতে থাকবে, মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা কমে যাবে। এবং কমতে কমতে যেহেতু এখানে রিভার্স বায়াস আছে, তাহলে কিন্তু এই জিনিসটা কি হবে, জিরো হয়ে যাবে। এটা কেন জিরো হবে? এই অংশটা কি, কেউ একজন বলতে পারবা? এটা ছিল ডেল পি, মনে আছে? এটা কি ডেল পি, ডেল পি। এখন রিভার্স বায়াস মোডে ডেল পিটা কত ছিল? একটু আগে কিন্তু দেখাইছি, তোমরা ভুলে গেছো হয়তো।
এখানে এই যে এতটুকু জাস্ট বুঝলে তোমার এটা অনেক কাজে দিবে। আমরা যখন ফরওয়ার্ড বায়াস অপারেশন দেখাইছিলাম তখন কিন্তু দেখাইছিলাম ডেল পিটা এরকম হয়, তাই না? কিন্তু যদি রিভার্স বায়াস মোডে হইতো তখন ডেল পিটা কেমন হইতো? এরকম হইতো কিন্তু ডেল পি মানে এটা মনে করো কথার কথা, এটা যদি মাইনরিটি ক্যারিয়ার তো এটা পি সাইড যদি হয় তাহলে এটা আমরা লিখতাম এনপি। এই কনসেন্ট্রেশনটা হচ্ছে এনপি নট, আর এইটা গিয়ে জিরোতে হয়ে যেত তাহলে ডেল এন, এটা আমরা আঁকতেছি ডেল এন। পি আঁকলেও যাই হোক ডেল পি লিখতে হবে তখন। তাহলে রিভার্স বায়াস মোডে কিন্তু চেঞ্জটা কত হয়? কত হয়? মাইনাস এনপি জিরো। মনে এটা একটু মনে রাখতে হবে কিন্তু চেঞ্জটা কতটুকু হয়। ইকুইলিব্রিয়াম যে কনসেন্ট্রেশনটা থাকে তাহলে সেটার সমান হয় না। ভালো মতো খেয়াল করো এখানে ডেল এন বলতে কি বোঝাচ্ছি এখানে, এখানে মাইনরিটি ক্যারিয়ারের যে চেঞ্জটা হচ্ছে রিভার্স বায়াস মোডে। তাহলে এইখানে দেখো মাইনরিটি ক্যারিয়ারের যে চেঞ্জ সেই চেঞ্জটা কতটুকু হবে? কতটুকু হবে? এখানে যে চেঞ্জটা, এই চেঞ্জটা কতটুকু হবে? কতটুকু হবে? এনপি কি জিনিস আবার? পিএন তো এখানে পিএন নট দেখতেছো না এটা? এখানে পিএন নট দেখা যাচ্ছে না? তাহলে মাইনাস পিএন নট হবে না? এইদিকে একটা ডেল পি আছে তাই না? এইদিকেও একটা ডেল পি আছে, এই সাইডেও একটা ডেল পি আছে। ডেল পি দুই দিকে আছে, বুঝো না এই কথাটা? এ তো দুই সাইডে ডেল পি আছে। এই সাইডের ডেল পিটা হবে মাইনাস এনপি নট। বুঝতে পারছো কথাটা? একটু বুঝলে, যদি এটা এতটুকু খালি ভালো মতো বুঝো তাহলে এই স্ট্যান্ডার্ডটাতে আর কঠিন তেমন কিছু নাই। এখানে অনেক ডেরিভেশন আসবে, এগুলো আগের ডেরিভেশন থেকে আমরা প্রুফ করতে পারবো। এখন দেখো এইখানের যে ডেল পি এটাকে আমরা নাম দিতেছি ডেল পি ই। এই সাইডে যেহেতু অ্যামিটার জাংশনের এদিকে কনসেন্ট্রেশন অ্যাট অ্যামিটার জাংশন, এই জন্য এটার নাম কি হয়েছে? ডেল পি ই। আর এই সাইডে যে চেঞ্জটা আসতেছে সেটার নাম কি? ডেল পি সি। বুঝো না এই কথাটা? এটা হচ্ছে অ্যামিটার সাইড, এটা এটা কি অ্যামিটার জাংশন সাইড না? আর এটা হচ্ছে কালেক্টর জাংশন সাইড। তাহলে এটার নাম দিয়েছে ডেল পি সি, মানে বোঝা যাচ্ছে সি সাইডে আর এটা ই সাইডে। তাহলে এই চেঞ্জটা কত আসবে? মাইনাস পিএন নট। এখন আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমারে আমরা যেটা করি, ট্রান্সফরমারের যদি একটা আইডিয়াল অপারেশন চাই তখন যেটা করা হয়, এইদিকে করা হয় পি প্লাস, এইদিকে এন। তার মানে এইদিকে কিন্তু কনসেন্ট্রেশন অনেক বেশি। বুঝতে পারছো? এইদিকে যদি পি এর কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে এইদিকে এন এর কনসেন্ট্রেশন কম, রিলেটিভলি কম। এখন এন যদি কম হয় এই সাইডে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাও আরো কম রাখা হয়। পি, এখানে যে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা কিন্তু কম থাকে তাই না? এখন যদি এটাকে ইচ্ছা করে আরো কম করা হয়, অর্থাৎ পি এন নটটাকে যদি আমি অনেক ছোট করি, তুলনামূলক এটাকে যদি ধরো অনেক ছোট করলাম, অর্থাৎ এই যে এইদিকের যে হোল কনসেন্ট্রেশন সেটার তুলনায় যদি এটাকে অনেক ছোট রাখা হয় তাহলে এই যে কি বলে ডেল পিই, তুমি ডেল পিইটা দেখতেছো না? এই ডেল পিইটা যদি অনেক বড় হয় সেই তুলনায় যদি এনপি নটটা অনেক ছোট হয়, হ্যাঁ এটা যদি অনেক ছোট হয় তাহলে এই যে চেঞ্জটা ডেল পিসি, এই চেঞ্জটাকে আমরা জিরো ধরতে পারি। অর্থাৎ ডেল পি নট যদি জিরোর কাছাকাছি হয়, বুঝছো কথাটা? জি স্যার। মনে করো ডেল পিই
এই যে চেঞ্জটা, এটা যদি মনে করো কথার কথা 10⁶ হয়, আর মনে করো ডেল পিসি এটা যদি মনে করো 100 হয়, তাহলে কথার কথা 100 বা ধরো 1000ই হইলো, তাহলে এটা কিন্তু তোমার অনেক গুণ ছোট, তাই না? 1000 ভাগের 1 ভাগ মনে করো, তাহলে এইটাকে কিন্তু আমরা জিরো ধরতে পারি, এই ডেল পিসিটাকে জিরো ধরতে পারি। বুঝতে পারছো কথাটা? এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই উইডটাকে কিন্তু আমরা ছোট বলতেছি, তাহলে উইডটা যদি ছোট হয় আর এটা যদি অনেক হাই হয় আর এটা যদি জিরো হয়, তাহলে এইটাকে একটা স্ট্রেট লাইন অ্যাপ্রক্সিমেশন করা হয়, স্ট্রেট লাইন। যদিও এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো, কিন্তু এটাকে আমরা অলমোস্ট স্ট্রেট লাইন চিন্তা করতে পারি। বুঝো নাই কথাটা? কারণ এইটা ধরো অনেক বড়, আমার যদি এখানে চেঞ্জটা যদি অনেক বড় হয় আর এখানে যদি ছোট্ট একটা দূরত্ব, আমি একটা বলতেছি বোঝানোর জন্য। এখন এইখান থেকে যদি তোমাকে এইখানে নামতে বলা হয়, তখন তুমি কিভাবে নামবা? এক্সপোনেনশিয়াল কার্ভ হবে? এটা হবে না, এটা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। জি স্যার। এই জন্য এটাকে স্ট্রেট লাইন অ্যাপ্রক্সিমেশন এটা ভ্যালিড বেস রিজন। কারণ এখানে হাইটটা আসলে অনেক কম দেখানো হয়েছে, এই হাইটের তুলনায় এটার এই দূরত্বটা অনেক কম আসলে। এখন দেখো এই যে একটা ট্রানজিস্টরে এইটা এবং এইটা অলমোস্ট একই জিনিস, কিন্তু আমার কাছে এই ছবিটা বেশি পছন্দ। এটা অন্য একটা বইয়ে, অর্থাৎ এটা হচ্ছে কাসাপের বই থেকে পাইছি, আর এটা হচ্ছে স্ট্রিটম্যানের বই থেকে। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এইখানে একটু ভুল আছে চিত্রটা, ঠিক করে নিই দাঁড়াও। এইখানে আসলে এরকম তীর চিহ্নটা এইদিকে হবে, একটা এইদিকে একটা এইদিকে, এখানে একটু ভুল আছে। এরকম হচ্ছে কি? এরকম, আর এটা তো এরকম আছে। তাহলে দেখো তাহলে এইখানে কি কি কারেন্ট কম্পোনেন্ট আসতে পারে? একটা হচ্ছে যে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস আছে, তার মানে, এবং এখানে আমি বলছিলাম যে এদিকে হচ্ছে তোমার P+, মানে কি এখানে প্রচুর মেজরিটি ক্যারিয়ার হিসেবে হোল কনসেন্ট্রেশনটা ডোমিনেট করে, তাই তো? জি তার স্যার। মানে এখানে হোলের পরিমাণটা অনেক বেশি থাকবে, তাহলে হিউজ পরিমাণ হোল এদিকে ফ্লো হবে। এবং আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতেছি যে এখানে যে হোল কনসেন্ট্রেশনের যে চেঞ্জটা আসে, হোল কনসেন্ট্রেশনের যে চেঞ্জ, এই যে এইখানে যে ডিফিউশন লেংথ থাকে, ডিফিউশন লেংথ হচ্ছে এলপি। এই ডিফিউশন লেংথটা যদি তোমার এই বেজের যে উইথ তার থেকে যদি অনেক বেশি হয়, তখন কিন্তু রিকম্বিনেশন হওয়ার সুযোগ অনেকটা কমে যায়। বুঝতে পারছো কথাটা? তখন অলমোস্ট যতগুলো হোল এখানে এই জাংশনকে ক্রস করছে, আমরা ধরে নিতে পারি অলমোস্ট সবগুলোই এখানে ফ্লো করছে। অর্থাৎ এই যে আইইপি জিনিসটা কি? আইইপি হচ্ছে তোমার এই অ্যামিটার জাংশনের যে কারেন্ট আইই, তার হোল কম্পোনেন্ট, পি দিয়ে হোল কম্পোনেন্ট বোঝাচ্ছে। হোলের কারণে অ্যামিটার কারেন্টের যে কম্পোনেন্ট, অর্থাৎ ধরো অ্যামিটার কারেন্টকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হোল কম্পোনেন্ট আর একটা মনে করো ইলেকট্রন কম্পোনেন্ট, দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে হোল কম্পোনেন্টটা হচ্ছে আইইপি। এবং এইখানে তোমার যদি, যেটা বললাম আর কি, যে ডিফিউশন লেংথের থেকে যদি বেজের উইডথটা যদি অনেক বেশি থাকে, তখন আমরা ধরে নিতে পারি অলমোস্ট পুরা হোলটাই এখানে কালেক্টরে কি হবে, ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই যে হোল কম্পোনেন্টটা,
এই হোল কম্পোনেন্টটাকে আমরা কালেক্টর কারেন্টের সমান ধরতে পারি। কেন? এখানে আরেকটা অবশ্য ফ্যাক্টর আছে, এটাকে আমরা কালেক্টর কারেন্টের সমান ধরতে পারি, অলমোস্ট সমান। সমান তো না, কিন্তু অলমোস্ট সমান ধরতে পারি। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখো এইখানে এইখানে পি এর কনসেন্ট্রেশনটা একটু বেশি রাখা হয়। আরেকটা হচ্ছে এইদিকে এন সাইড, এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, এখানে এখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা একটু কম রাখা হয়। এখানে এই সাইডে এটা পি প্লাস দেখা যাচ্ছে, আর এটা এন, নর্মাল এন। এখন এইখানে তোমার, যেহেতু এখানে এন এর কনসেন্ট্রেশনটা কম, সেহেতু এইখানে তোমার এইখান থেকে ইলেকট্রন এইদিকে কম আসবে। এই সাইড থেকে কি আসবে? এখান থেকে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন কম আসবে, কারণ কি এই সাইডে আমি হাই ডোপিং দিছি। এইদিকে যে হোলের কনসেন্ট্রেশন, এটাকে অনেক বেশি রাখছি এইটার তুলনায়। এই সাইডের যে ডোপিং কনসেন্ট্রেশন, এখানেও তো তোমার এটা ফরওয়ার্ড বায়াস, তাই না? এন তো এইদিকে আসবে কিছু, কিন্তু এইখানে যেহেতু পি এর কনসেন্ট্রেশন অনেক বেশি দিছি, সেহেতু এই দিক থেকে হোল যে পরিমাণ ট্রান্সফার হবে, এই সাইড থেকে কিন্তু ইলেকট্রন তার থেকে অনেক তুলনামূলক কম আসবে। এই জন্য ইলেকট্রনের কিছু কম্পোনেন্ট কিন্তু আছে। আইডিয়াল একটা ট্রানজিস্টরে আমরা এমন ভাবেই ডিজাইন করি যাতে করে এখানে হোল কম্পোনেন্টটা ডমিনেট করে। অর্থাৎ এই যে দেখো দুইটা কম্পোনেন্ট লিখছি, এইটা একটা, এইটা একটা, এর মধ্যে এইটাই ডমিনেট করবে। বুঝছো কথাটা? এই জিনিসটা ডমিনেট করবে। তাহলে দেখো এইখানে খেয়াল করো, এই জায়গাতে এক কিছু, এই যে দেখো এখানে আমি দেখাইছি কি, এখানে হোল যেটা আসতেছে ট্রান্সফার, এর মধ্যে এই অংশটুকু লস হয়ে যাচ্ছে, মানে রিকম্বিনেশন হচ্ছে। যদিও আমরা ধরতেছি যে রিকম্বিনেশন খুবই কম, কিন্তু ধরো 0.1% রিকম্বিনেশন তো হইতেই পারে, তাই না? কিছু অংশ তো রিকম্বিনেশন হতে পারে। এখানে মনে করো 5 লক্ষ হোল এদিকে যাচ্ছে, এখানে 5-6টা হোল এখানে রিকম্বিনেশন হয়ে যেতে পারে, অল্প কিছু। তাহলে এই যে রিকম্বিনেশন হচ্ছে, এই ইলেকট্রনটা কে সাপ্লাই দিবে? এই বেস সাপ্লাই দিবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই ইলেকট্রনটা অবশ্যই বেসকে সাপ্লাই দিতে হবে। তাহলে বেস দুইটা ইলেকট্রন সাপ্লাই দেয়। একটা হচ্ছে এই রিকম্বিনেশনের জন্য যে পরিমাণ হোল রিকম্বিনেশন হচ্ছে, সেই পরিমাণ হোলকে সাপ্লাই দিচ্ছে বেস। আরেকটা হচ্ছে এইখান থেকে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার যে পরিমাণ ফ্লো হচ্ছে, সেই ইলেকট্রনটাও কিন্তু এই বেস সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? তাহলে এইখানে যে কারেন্টটা, এই কারেন্টটা দুইটা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের সমন্বয়? আইই, দুইটা জিনিস। একটা দুটো হচ্ছে এই জিনিসের। একটা হচ্ছে এই যে হোল, যে পরিমাণ হোল ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে আইইপি, হোলের কারণে যে কারেন্ট সেটা হচ্ছে আইইপি। আরেকটা হচ্ছে এই যে ইলেকট্রনটা আসতেছে, এই যে ইলেকট্রন গুলো যে আসতেছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন কম্পোনেন্ট। এবং দুইটা কম্পোনেন্টই কি হবে? পজিটিভ হবে, কারণ ইলেকট্রন এদিকে গেলে কারেন্ট এদিকে যাচ্ছে, আর হোল এদিকে গেলেও কারেন্ট এদিকেই যাচ্ছে, সুতরাং দুইটাই প্লাস হবে। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে অ্যামিটার কারেন্ট। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা যদি বলি এইখানে মনে করো 10⁵ হোল এখানে ট্রান্সফার হচ্ছে। এখন মনে করো এইখানে কথার কথা, এখানে 10⁵ মাইনাস মনে করো 100 এখানে ট্রান্সফার হলো। এই 100টা কোথায় লস হইলো? এই স্যার জায়গায়। রিকম্বিনেশন স্যার। মনে করো এখানে রিকম্বিনেশনে এই -100 এখানে এখানে মনে করো হারায় গেল। তাহলে এই যে -100টা হোল হারাইলো, এখানে কিন্তু হোল হারাই গেছে। তাহলে এই -100টা ফুলফিল করবে কে? এখানে 100টা ইলেকট্রন এই বেস সাপ্লাই দিবে। বুঝতে পারছো? জি স্যার।
লেখাটা একটু উপরে উঠে গেল, এই যে এখন ঠিক আছে। তাহলে এই 100টা ইলেকট্রন কিন্তু বেস সাপ্লাই দিবে, আবার সাথে আরো কিছু ইলেকট্রন সাপ্লাই দিতে হবে তাকে। সেই ইলেকট্রনটা হচ্ছে এই ইলেকট্রন। মনে করো এখানে সে 200 ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, তাহলে টোটাল ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে কত? 200 যোগ 100, 300। বুঝা গেছে? টোটাল 300 ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। এখানে ছবিটা একটু আঁকাটা ভুল হয়েছে, এই জায়গাটা মোটা হবে, এই জায়গা রেশিওটা একটু ভুল আছে। মানে সোজা কথা, এখানে 200 এদিকে আসতেছে আর 100 এই সাইডে যাচ্ছে, যে এই সাইডে এই 100 যে এখানে মাইনাস হয়েছে, এই 100টা হোল যে রিকম্বিনেশন হয়েছে, তার জন্য এই দিক থেকে কয়টা? এদিক থেকে 300 ইলেকট্রন সাপ্লাই দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইখানে আমি একটু আরেকবার বলি। তাহলে এইখানে ধরো কথার কথা 200টা ইলেকট্রন আসতেছে, তাহলে আমি সংখ্যা দিয়ে আন্দাজি বোঝানোর জন্য আর কি, মনে করো যে এইখানে তাহলে 10 টু দি পাওয়ার 5, সরি এটা 10 টু দি পাওয়ার 5, এটা মুছে দিই। সংখ্যা দিয়ে বুঝাইলে ভালো মতো বুঝবা। মনে করো এখানে 10 টু দি পাওয়ার 5 হোল, তাহলে 10 টু দি পাওয়ার 5 হোল, আর এইখান থেকে 200 ইলেকট্রন আসলো এই যে তোমার এদিক থেকে, তাহলে এটা মনে করো 200। এই দুইটা মিলে কিন্তু আসলে কি? অ্যামিটার কারেন্ট। এমিটার কারেন্ট স্যার। অ্যামিটার কারেন্ট, এখান থেকে তুমি রেশিওটা বুঝতে পারবা যে অ্যামিটার কারেন্টে কিন্তু এই হোল কম্পোনেন্টটাই কিন্তু ডমিনেন্ট। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই হোল কম্পোনেন্টটা ডমিনেন্ট। তাহলে এইখান থেকে কত পার্সেন্ট আসলে, মানে এটা আসলে এটা কত পার্সেন্ট এটা বুঝতে হবে তোমাকে। অর্থাৎ আইই যেটা, এটার এটাকে কত একটা ফ্যাক্টর আছে, এই একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমি আইইপি পাচ্ছি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আইইপিটা এই আইইর কত পার্সেন্ট আসলে, দেখা যাবে হয়তো বা 99%। বুঝতে পারছো? তাহলে এইখানে একটা ফ্যাক্টর আসবে না? একটা ফ্যাক্টর আসবে কিনা? জি স্যার। এই ফ্যাক্টরটা পরে দেখানো হয়েছে, একটা ফ্যাক্টরটা পরের জিনিস আগে বুঝাই ফেলতেছে। এই যে এই যে দেখো, একে গামা দিয়ে প্রকাশ করা হয়। এই ফ্যাক্টরটার নাম কি? গামা। অর্থাৎ আই এর কত পার্সেন্ট আইইপি, বুঝছো কথাটা? এটা হচ্ছে গামা, এবং এইটা কত হবে? গামার মানটা কত হবে তোমাদের কি মনে হয়? 100। গামার মানটা কত হইতে পারে বলো তো? একশো। হ্যাঁ, পার্সেন্টেজ হিসেবে চিন্তা করলে স্যার 100-র কি কাছাকাছি। পরিমাণ ইলেকট্রন ফ্লো করবে ওইটার উপর ডিপেন্ড করতে পারে না? হ্যাঁ দেখো, আবার দেখো, এটা হচ্ছে আইই আর আমি বলতেছি, আর এটা হচ্ছে আইইপি। তাহলে আইইপিটাই কিন্তু ডমিনেন্ট, তাই না? আইইটা দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি, এটা একটা এটা একটা। তাহলে এই কম্পোনেন্টটা আসলে এই পুরাটার কত পার্সেন্ট? এখানে দুইটা কম্পোনেন্ট আছে, এই একটা এই একটা। দেখো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 আর এটা মনে করো 200। তাহলে এই অংশটা পুরা আই এর কত পার্সেন্ট? 99%, তাই তো? তাহলে আমি যদি বলি, লাল কালি দিলে দেখতে পারবা, আমি যদি বলি যে আইই ইজ ইকাল টু গামা, সরি সরি ভুল বলতেছি, আইই ইন্টু গামা ইজ ইকাল টু আইইপি, তাহলে গামার মানটা আসলে কত হবে বলো তো দেখি? স্যার 100। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গামা ইজ ইকাল টু আইইপি ডিভাইডেড বাই আই। তাহলে এটার মানটা কত হইতে পারে আমি সেটা বলতেছি। কতর কাছাকাছি হবে? স্যার 100-র কাছাকাছি তো হবে। 100 না, 1-এর কাছাকাছি। আমি তো পার্সেন্টেজ মানে 100 তে গুণ করি নাই। এটা 1-এর কাছাকাছি হবে, বলো 1-এর কাছাকাছি। এখনো বুঝো নাই? আমি তো 100 দিয়ে গুণ করি নাই, 100 দিয়ে গুণ করলে বুঝছি না স্যার, আপনি পার্সেন্টেজ আসে। বুঝছি স্যার। এটা কিন্তু 1-এর কাছাকাছি হবে, বুঝছো? তাহলে প্রথম কথা হচ্ছে, পয়েন্ট এটা মুছে দেই। প্রথম কথা হচ্ছে যে এই যে অ্যামিটার কারেন্ট, এই অ্যামিটার কারেন্টটা দুইটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে আইইপি, এখানে দেখো আইপি ইন্ডিকেট করা আছে, আর এখানে আছে আইইএন। ঠিক আছে, এখন এই যে আইই এবং আইইপি, এই দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে হচ্ছে গামা, অর্থাৎ আইই ইন্টু গামা ইজ ইকাল টু আইইপি। এই গামার মানটা হয় কত পার্সেন্ট? 100%-এর কাছাকাছি, অর্থাৎ এটা 0.99 হয়, বুঝছো? অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ইগনোর করি, আইইএন এটাকে ইগনোর করি, অনেক সময় ইগনোর করি। অর্থাৎ আমরা লিখতে পারি আইই টেন্ডস টু আইইপি। বুঝা গেছে কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এখন এইটাকে যদি আমি এইটা ধরে নেই, তাহলে কিন্তু এটা না ধরলেও অসুবিধা নাই। এখন এই অংশটা থেকে এই যে এখন এখন তো আসলো, এখানে আইইপিটা এখানে আসলো, তাই না? এখন আইইপি থেকে আমি বললাম যে কিছুটা কিন্তু না, আইইপি যেটা, হ্যাঁ এটা হারাই যাওয়ার পরেই তো আইইপি আসছে। ধরো আইইপি হচ্ছে এটা। এখন এইটা কিন্তু কালেক্টর কারেন্ট, তাই না? এটা এখানে কালেক্টর কারেন্টের একটা বিরাট অংশ না, এখানে আরেকটা অংশ আছে। কালেক্টর কারেন্টের দুইটা অংশ। কালেক্টর কারেন্টের কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে আইইপি, এখান থেকে আসে। আরেকটা অংশ কোথায় থেকে আসে? না, মাইনরিটি ক্যারিয়ার। হ্যাঁ এইটা থেকে এখানে আরেকটা অংশ আসে, সেটা হচ্ছে তোমার আই, এই যে এই অংশটা, এই অংশটা কোথা থেকে আসতেছে আসলে বলো তো দেখি। এটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বলে, স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্টটা কোথা থেকে আসে? স্যাচুরেশন কারেন্ট মনে আছে? স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, একটা পিএন জাংশনে দেখো, মনে করাই দেই। একটা পিএন জাংশন, মনে করো এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। এটা যদি রিভার্স বায়াস মোডে কাজ করে, তাহলে কি হবে? এদিকে প্লাস, এদিকে মাইনাস। তাহলে রিভার্স বায়াস মোডে আসলে কোন কারেন্ট ফ্লো করে? মাইনরিটি ক্যারিয়ার স্যার। মাইনরিটি ক্যারিয়ার ফ্লো করে। তাহলে এইখানে কিন্তু একটা কারেন্ট ফ্লো হবে, এদের একটা নিজস্ব কারেন্টের কিন্তু ফ্লো হবে। কারণ কি, এইদিকে হচ্ছে তোমার এটা রিভার্স বায়াস মোড, তাহলে এটা হচ্ছে পি প্লাস। নেগেটিভ, এদিকে আমি নেগেটিভ ভোল্টেজ দিছি। তাহলে এই সাইড থেকে তোমার পি সাইড থেকে মাইনরিটি ক্যারিয়ার এন ইলেকট্রন, এদিক থেকে কিছু ইলেকট্রন এদিকে যাবে না? জি স্যার। আর এই সাইড থেকে কিছু হোল এদিকে যাবে, যেটাকে আমরা বলছিলাম কি রিভার্স স্যাচুরেশন। স্যাচুরেশন কারেন্ট অনেক সময় বলা হয়। পিএন জাংশনে কিন্তু ওই যে আমি একবার বলছিলাম যে আই নট যেটা, এটাকে কিন্তু আইএসও বলা হয়, যেটাকে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলি আমরা। একটা পিএন জাংশন যদি রিভার্স মোডে থাকে, তখন রিভার্স বায়াস মোডে থাকে, তখন যে কারেন্টটা যায় সেই কারেন্টটা কত হয়? যদি সূত্রটা আমরা দেখি, ডায়োডের সূত্রটা কি দেখো। ডায়োডের সূত্রটা ছিল আই,
আইডি ইজ ইকাল টু, এখানে আই নট বলছিলাম অথবা আইএস, তুমি আইএস বললেও কোনো সমস্যা নাই, ই টু দি পাওয়ার ভিডি বাই ভিটি মাইনাস ওয়ান, তাই তো? অথবা আই নটটাকে আইএস লিখতে পারো। আইএস কেন? এটাকে স্যাচুরেশন কারেন্ট বলা হয় কিন্তু। আর যখন রিভার্স বায়াস মোডে কাজ করে তখন কিন্তু এই যে ভিডিটা কিন্তু নেগেটিভ, এই ভিডিটা নেগেটিভ হওয়ার কারণে এই অংশটা কিন্তু জিরো হয়ে যায়। মনে আছে এটা? রিভার্স বায়াস মোডে কি ভিডিটা মাইনাস না? তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে। এটা জিরো হওয়ার অর্থ কি? এই ডায়োড কারেন্টটা হবে মাইনাস আই নট অথবা মাইনাস আইএস, এটাকে মাইনাস আইএস ও বলে, অনেক জায়গায় দেখবা, অনেক বইয়ে দেখবা আইএস লেখা আছে। আশা করি তোমরা পড়ছো এটা। এটার নাম এই কারণে স্যাচুরেশন কারেন্ট। তাহলে এই স্যাচুরেশন কারেন্টটা কিসের কারণে হচ্ছে? মাইনরিটি ক্যারিয়ারের কারণে হচ্ছে। বুঝছো কথাটা? জি স্যার। তাহলে এই কম্পোনেন্টটা খুবই অল্প হবে না? এই কম্পোনেন্টটা কিন্তু খুবই অল্প, অনেক সময় এটাকে আমরা ইগনোর করি অনেক সময়। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে আইসি এটা অনেকটা কার সমান? আইইপি এর সমান, অনেকটা। অ্যাকচুয়ালি যদি লেখা হয় তাহলে আইসি ইজ ইকাল টু আইইপি প্লাস কি ওই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আইএস লিখে রাখতে পারো। অ্যাকচুয়ালি এটার সমান, কিন্তু এটাকে আমরা আইইপির সমান ধরে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আচ্ছা এখানে আমরা একটু পড়ি তাহলে। এখানে here we shall consider DC plus a small low frequency AC signal, we will কি correlate the terminal currents IE IC এবং IB by the same factor। এখানে আমরা একটা সম্পর্ক তৈরি করব, we shall neglect the saturation current at the collector junction। অর্থাৎ এই যে প্রসেস 3 বলতে এই যে প্রসেস 3 এখানে দেখানো আছে, এটাকে আমরা নেগলেক্ট করব, and the recombination in the ট্রানজিশন রিজন, এখানে যে রিকম্বিনেশন হয়েছিল ট্রানজিশন রিজনে, এটাও যদি আমরা ইগনোর করি তাহলে কি হয় দেখি। So under this assumption, IC is entirely made up of the holes injected at the emitter, which are not lost by the recombination in the base। তাহলে আমরা বলতে পারি যে আইসিটা হচ্ছে বিটা আইইপি। বুঝো না এটা? এই যে আইসিটা কি পুরাটাই আইইপি এর সমান, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এটা হচ্ছে বেস ট্রান্সপোর্ট ফ্যাক্টর। আইই হচ্ছে হোল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রন কম্পোনেন্ট। আইসিটা কি বিটা ইন্টু আইইপি। ঠিক আছে না? আচ্ছা আইই হচ্ছে হোল কম্পোনেন্ট প্লাস ইলেকট্রন কম্পোনেন্ট, আইইটা হচ্ছে হোল কম্পোনেন্ট আর ইলেকট্রন কম্পোনেন্ট। তাহলে বিটা রিপ্রেজেন্টস দ্য ফ্র্যাকশন অফ দ্য ইনজেক্টেড হোলস which crosses the base and reach to the collector without recombination. After recombination, rest of the holes। আচ্ছা এখন দেখো এই যে এখানে বলছিলাম যে গামা, যেটা গামাটা হচ্ছে কি দা অ্যামিটার ইনজেকশন ইফিসিয়েন্সি, অ্যামিটার ইনজেকশন ইফিসিয়েন্সি। এই দুইটা মিলেই তো অ্যামিটার কারেন্ট ছিল, তাই না? আমি দেখাইছিলাম কি, আমি কিন্তু এইভাবে দেখাইছিলাম আইই দেখাইছিলাম। হ্যাঁ, তাহলে গামা হচ্ছে from the total emitter current how much percentage is from EP, অর্থাৎ হোলের কন্ট্রিবিউশনটা আসলে কতটুকু, এটাই দেখাইছে। আচ্ছা আর বিটা যেটা from the whole contribution how much percentage goes to collector, এটা হচ্ছে বিটা।
এটা হচ্ছে বিটা। তাহলে দেখো এখানে আমরা দেখাচ্ছি যে আইই হচ্ছে এই দুইটার সমষ্টি। তাহলে এটাকে যদি আমি গামা দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে আইইপি। ঠিক আছে, আবার দেখো আইইপি কিন্তু এখানে অবশ্য বিটা আইবি রিকম্বিনেশন দেখানোর দরকার নাই। এটাকে আমরা মানে হ্যাঁ দেখাইতে পারো। রিকম্বিনেশনে তো কিছু লস হচ্ছে, তাই না? এটা মানে বেজ অংশে যে রিকম্বিনেশন হইলো সেই ফ্যাক্টরটা বুঝতে পারছো? মানে যে পরিমাণ হোল আসলে ইনজেক্ট হইলো তার মধ্যে কিছু রিকম্বিনেশন হয়ে গেল না, আর কিছু ওই কালেক্টরে গেল। তাহলে এই পুরা আইইপির যতটুকু অংশ আইসিতে গেল, মানে সরি কালেক্টরে গেল, সেই পার্সেন্টেজটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আইই কে যদি আমি গামা দিয়ে গুণ করি তাহলে পাবো আইইপি, এইটাকে যদি আমি বিটা দিয়ে গুণ করি বা বি দিয়ে গুণ করি তাহলে পাবো আইসি। বুঝা গেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আইই থেকে আইসি তে যদি আমি যেতে চাই তাহলে কিভাবে যেতে পারবো? গামা ইন্টু বিটা, এটা হচ্ছে আসলে আলফা। মানে আইইর সাথে যদি সরাসরি আমি একটা আইসির সম্পর্ক করতে চাই তাহলে আমরা যে কনস্ট্যান্টটা পাই সেটা হচ্ছে আলফা। এখানে বিটাও একের কাছাকাছি, গামাও একের কাছাকাছি, তার কারণে আলফার মানটাও একের কাছাকাছি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আইসি ডিভাইডেড বাই আইই, এটা যদি মানটা বসানো হয়, যেমন আইসির মানটা কি? আইসির মান হচ্ছে বিটা ইন্টু আইইপি, এই পুরাটা তো আইইপি। এটা কিন্তু আইইপি। এটা কি আইই না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো আমি যদি তাহলে আইসির মানটা এখানে বসাতে পারি না, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইপি, এই যে দেখো এখানে সেটাই বসেছে, দেখছো? আর নিচে আছে আইই, তাহলে এটা হচ্ছে আইইএন প্লাস আইইপি। তাহলে এখান থেকে আসতেছে এই এই অংশটা, এই রেশিওটাকে আমরা এটাকে নিচে, এটা আইই রাখো, অসুবিধা নেই, এটাকে এটা না লিখলে আরো কনফিউজড হয়ে যাচ্ছে তোমরা। এটাকে যদি আমরা এটাকে আইই লেখা যায় না এটাকে? জি স্যার, লিখে তাহলে দেন। এই যে আইইপি কে যদি আইই দিয়ে ভাগ করি তাহলে আসে কি? গামা। তাহলে বিটা ইন্টু গামা, ই ইন্টু গামা, এটাকে বলা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে the product beta gamma or alpha is called current transfer ratio, which represents the emitter to collector current amplification. So this amplification is not significant, rather the significant amplification happens from the base to collector current ratio. আচ্ছা, এখন দেখো বিটা জিনিসটা কি? The fraction of IEP that passes without recombination. 1 minus beta হচ্ছে fraction of IE recombines with electron. এই যে আবার দেখো এই আইইপি থেকে আইইপির যত অংশ রিকম্বিনেশন ছাড়া চলে গেল সেটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি আইসি। আইইপি কোনটা? এই যে দেখো এটা হচ্ছে আইইপি, তাই না? আইইপির কিছু অংশ কিন্তু রিকম্বিনেশন হয়েছে,
এই যে কিছু লস হইলো না, এই লসের কারণেই তো আইসিটা কিছু কম হইলো, তাই না? জি স্যার, বুঝো নাই কথাটা? বুঝছি স্যার। তাহলে আমরা 1 মাইনাস বি যদি বলি, 1 মাইনাস বি মানেই কিন্তু কত পার্সেন্ট রিকম্বিনেশন হইলো, বুঝো নাই কথাটা? এখানে 1 মাইনাস বিটার ইয়াটা বুঝতেছি না কনসেপ্টটা। এটা বুঝো নাই না? দেখো, জি স্যার। আইইপি বলতে আমি কিন্তু ওই জায়গায় লিখছি, আবার লিখতেছি দেখো। এটা মানে হচ্ছে আইসি প্লাস এখানে বেজে কিন্তু একটা রিকম্বিনেশন হয়েছে, এখানে কিন্তু রিকম্বিনেশন হয়েছে, জি স্যার। শোনা? জি তাহলে এইখানে মনে করো যদি 100 হয়, তাহলে এখানে যদি 99 হয়, এখানে 1, তাহলে আমি যদি বলি যে আইসিটা কত পার্সেন্ট, আশিটা 99%। 99%, এটাকে আমি বিটা নাম দিলাম, বি নাম দিলাম। 99% মানে কত? 0.99, ঠিক আছে না? জি স্যার। আর আমি যদি বলি এইটা কত পার্সেন্ট, 1% স্যার। 1%, তাহলে 1% যদি হয় তাহলে 1 মাইনাস বি বলতে পারবো না আমি? জি স্যার, বুঝতে পারছি। এটাই বলতেছি, রিকম্বিনেশন হয়েছে 1 মাইনাস বি, বিটা। এটাই এখানে বলছে। কোথায় এটা দেখি, এই যে, তাহলে ফ্র্যাকশন অফ আইই রিকম্বাইন্স উইথ ইলেকট্রন, এটা আইইপি হবে মনে হয়। ফ্র্যাকশন অফ আইপি রিকম্বাইন্স উইথ ইলেকট্রন। তাহলে এখানে আমরা লিখতে পারি আইবি, আইবি ইজ ইকাল টু, দেখো, আইইএন, আমি বলছিলাম যে এটা বেজের যে কারেন্টটা সেটা তাহলে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার আইইএন প্লাস 1 মাইনাস বিটা আইইপি। এটা বুঝছো কিনা আমি জানি না, এখান থেকে বুঝতে পারবো। আবার চিত্রে ফিরে যাও, এই যে দেখো, আমি বলছিলাম যে বেস কারেন্ট হচ্ছে যে এই যে বেস কারেন্টটা দুইটা কম্পোনেন্টের যোগফল, এইটা একটা কম্পোনেন্ট। এটা কিন্তু ছবিটা আঁকা ভুল হয়েছে আসলে, এটা চিকন করতে হবে, এই জায়গাটা আসলে ঠিক করা দরকার। এই ছবিটা কনফিউজড করতেছে, ছবিটা এরকম হবে, দেখো, ছবিটা হবে অনেকটা এইরকম। এরকম হবে, মানে এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, মানে বেস কারেন্টের দুইটা কম্পোনেন্ট, বুঝতে পারছো? দুইটা কম্পোনেন্ট। 2 নম্বরটা হচ্ছে যে রিকম্বিনেশনের জন্য যে পরিমাণ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, আর এটা হচ্ছে তোমার ওই যে যে পরিমাণ ইলেকট্রন, এটা তোমার তো ফরওয়ার্ড বায়াস রিজনে, তো এখানে মেজরিটি ক্যারিয়ার তো ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন তো কিছু এদিকে যাবে, তাই না? মেজরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন যাবে না, সেই ইলেকট্রন হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে রিকম্বিনেশনের জন্য তাকে কিছু সাপ্লাই দিতে হচ্ছে, এই তোমার বেসকে, যে পরিমাণ হোল রিকম্বিনেশন হচ্ছে এটা সাপ্লাই দিতে হচ্ছে না ইলেকট্রনকে। জি তাহলে স্যার। বেস কারেন্ট আসলে দুইটা জিনিসের সমষ্টি। বেস কারেন্ট হচ্ছে এই যে আইইএন, এটা সমষ্টি, সাথে হচ্ছে ওই রিকম্বিনেশনের জন্য যে পরিমাণ ইলেকট্রন দিতে হচ্ছে। তাহলে রিকম্বিনেশনের জন্য যে পরিমাণ ইলেকট্রন দিতে হচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস বিটা আইইএন, বুঝো না এই কথাটা? আইইপি, বুঝছো? এই এই দুইটা মিলে হচ্ছে বেস কারেন্ট। দেখো বুঝছো কি? এই যে তাহলে বেস কারেন্ট হচ্ছে এই যে কারেন্টটা সে মেজরিটি ক্যারিয়ার হিসেবে এন সাইড থেকে পি সাইডে দিচ্ছে, সেটা হচ্ছে এই কারেন্টটা।
আর আরেকটা হচ্ছে ওই যে হোলের যে পরিমাণ রিকম্বিনেশন হচ্ছে সেই পরিমাণ ইলেকট্রন তো তাকে সাপ্লাই দিতে হচ্ছে, সেটা হচ্ছে এটা। বুঝা গেছে? তাহলে দেখো এখন আমি কিন্তু বেজের সাথে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করতেছি। বেজের সাথে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। তাহলে এই জিনিসটা এখানে বসাই দিলাম, এই বেস কারেন্টের মানটা, আর এখানে আছে বিটা আইইপি, কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু বিটা আইইপি। তাহলে এখান থেকেও তুমি ইচ্ছা করলে একটা সম্পর্ক তৈরি করতে পারো, যেটা হচ্ছে যে আলফা 1 মাইনাস আলফা। তাহলে এই সম্পর্কটার আরেকটা নাম দিলাম, এটার নাম দিলাম বিটা। আগেরটার নাম দিয়েছিলাম বি, এটার নাম দিলাম বিটা। তাহলে বিটা হচ্ছে বেজের সাথে কালেক্টরের যে সম্পর্ক, সেটাকে আমরা নাম দিচ্ছি বিটা। বেস টু কালেক্টর এমপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে বিটা। Since alpha is near to unity, beta is significantly large for a good transistor. বুঝতে পারছো? বুঝো নাই কথাটা? এখানে আলফার মানটা একের যত কাছাকাছি হবে তত বেশি বিটার মানটা বড় হবে না? কারণ এটা যদি একের কাছাকাছি হয় তখন এই নিচের মানটা কিন্তু ছোট হবে, তখন এই বিটার মানটা কিন্তু বড় হবে। তাহলে যদি একটা ভালো ট্রানজিস্টর ডিজাইন করা যায় তখন কিন্তু এই বিটার মানটা বড় হবে, এটাই লেখছে। তাহলে এখানে আমরা আলফার সাথে বিটার একটা সম্পর্ক তৈরি করলাম, যেখানে আমরা বিটা ইজ ইকাল টু আলফা 1 মাইনাস আলফা দেখলাম। আলফা ইজ ইকাল টু কি? তাহলে আমি যদি এটা একটু উল্টা করে যদি এটা জিনিসটা করার চেষ্টা করি, তাহলে আলফা ইজ ইকাল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। অথবা এটাকে অন্যভাবে আনা যায়, আলফা ইজ ইকাল টু কি? আইসি ডিভাইডেড বাই আই, এটা আমরা জানি, আইসি ডিভাইডেড বাই আই। তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে তোমার এই যে বিটা আইবি তে নিয়ে গেলাম, আইসি প্লাস আইবি, এইভাবেও সম্পর্কটা ডিরাইভ করা যায়। এইটার থেকে এটা সহজ। এই সিস্টেমে আলফার সাথে বিটার দুইটা সম্পর্ক, একটা হচ্ছে যে যদি আমার আলফা দেওয়া থাকে আমার বিটা বের করতে হবে, তখন এই রিলেশনটা ইউজ করলে ভালো। আর যদি দেখা যায় বিটা দেওয়া আছে আলফা বের করতে হবে, তখন এই রিলেশনটা সহজ। বুঝতে পারছো? জি স্যার। আবার এই যে এইভাবেও করা যায়, যেটা আমি দেখাইছি, যেটা এটা একটু কঠিন, এটা বইয়ে দেওয়া আছে, আমি দেখছি এটা বইয়ে দেওয়া আছে। এটা একটু কঠিন, কারণ এই যে তোমার এটা কঠিন কেন, এটা হচ্ছে তোমার ওই যে তোমার গামা এবং বি থেকে নিয়ে আসে, গামা বি থেকে নিয়ে আসে, তো এই জন্য এটা একটু একটু ক্রিটিক্যাল আর গামা বি থেকে নিয়ে আসে। তোমার অ্যামিটারের যে দুইটা কম্পোনেন্ট আছে সেই দুইটা কম্পোনেন্ট থেকে এটা প্রুফ করে। তার চেয়ে এইটা সহজ। আমি আরেকটা জিনিস দেখাইছি, যেমন আইসি বাই আইবি, এখান থেকে ওই জিনিসটা প্রমাণ করা যায়। আলফা আই মাইনাস আইসি, এখান থেকে কিন্তু তুমি আরো সহজে এটা দেখাইতে পারবে। আর এটা ভেঙে ভেঙে দেখানো হয়েছে, এই আর কি, এতটুকুই পার্থক্য। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, এই অংশগুলো। এটা তো মনে হয় আগেরই পড়া মোটামুটি, এগুলো তোমরা ইলেকট্রনিক্সে পড়ছো না মোটামুটি? জি স্যার। এগুলো তো মোটামুটি ইলেকট্রনিক্সে পড়া হয়েছে, তাই না? যেমন এই যে অপারেশন যেটা দেখালাম, এটা পড়ছো না ইলেকট্রনিক্সে? জি স্যার, ইলেকট্রনিক্স মানে। এটা মনে হয় ইলেকট্রনিক্স মানে মোটামুটি ডেসক্রাইব করা আছে এই জিনিসটা। জি। এখন আমাদের ব্যান্ড ডায়াগ্রামটা দেখি, ব্যান্ড ডায়াগ্রাম আগে দেখানো হয়নি। তো ব্যান্ড ডায়াগ্রাম অফ এ পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে আন্ডার ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে আন্ডার নরমাল অ্যাক্টিভ বায়াস কন্ডিশন। যদি অ্যাক্টিভ বায়াস কন্ডিশনে থাকে, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যেমন এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা জানি ফার্মি লেভেল কয়টা থাকে? একটাই থাকে, তাই না? তাহলে এই সাইড হচ্ছে পি, এই সাইডটা হচ্ছে পি। তাহলে দেখো পি সাইডে ফার্মি লেভেলটা কোথায় আছে? নিচে আছে। এবং পি সাইড একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ব্যান্ড স্ট্রাকচার কিন্তু এরকমই হয়, তাই না? এরকমই তো নাকি?
একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ব্যান্ড স্ট্রাকচার। এরপরে যদি আমরা এন টাইপ ম্যাটেরিয়াল দেখি, তাহলে একটা এন টাইপ ম্যাটেরিয়ালের ব্যান্ড ডায়াগ্রাম কিন্তু এরকমই হয়, ঠিক আছে না? হ্যাঁ। আবার কি পি, তাহলে এই সাইডে একটা পি আছে, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তোমার একটা ব্যান্ড স্ট্রাকচার, একটা পিএনপি ট্রানজিস্টর। ফার্মি এনার্জি গুলো মিলতেছে। আচ্ছা, এখন যদি অ্যাক্টিভ মোড অপারেশনে থাকে, অ্যাক্টিভ মোড অপারেশন, তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ মোড মানে অ্যামিটার জাংশনটা, যেখানে অ্যামিটার বেস জাংশন বলে, অথবা অ্যামিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর জাংশনটা রিভার্স বায়াস থাকে যদি অ্যাক্টিভ মোডে অপারেট করে, ঠিক না? তাহলে একটা পিএন জাংশন, যেমন এখানে একটা পিএন জাংশন আছে, তাই না? পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াস মোডে থাকে, তখন আমরা জানি যে এই যে এখানে যে ব্যারিয়ার, এই ব্যারিয়ার, এখানে একটা পটেনশিয়াল আছে, এখানে এনার্জি হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু একটা ব্যারিয়ার পটেনশিয়ালও তো আছে, তাই না? ডিপ্লেশন রিজিয়নে ব্যারিয়ার পটেনশিয়ালটা কমে যাবে এবং ডিপ্লেশন রিজিয়নটা ছোট হয়ে যাবে। এই কারণে দেখো এখানে ফার্মি লেভেলটা কিন্তু স্প্লিট হয়ে গেছে, এখন একটা কোয়াজি ফার্মি এনার্জি পাওয়া গেছে। এই ডিপ্লেশন রিজিয়নে দুইটা ফার্মি এনার্জি পাওয়া গেছে, কোয়াজি ফার্মি লেভেল তৈরি হয়েছে এবং এটা উপরে উঠে গেছে, তাই না? এই ব্যান্ডটা উপরে উঠে যাবে, তাই হয়েছে, ব্যান্ডটা উপরে উঠে গেছে। আর আমরা জানি যে রিভার্স বায়াস মোডে কি হয়, রিভার্স বায়াস মোডে তোমার এই ব্যারিয়ারটা কিন্তু বেড়ে যায়, তাহলে এখানে যে ব্যারিয়ারটা ছিল এটা উপরে উঠে যাবে। যে রিভার্স বায়াস মোডে কি হয়েছে, এটা বেড়ে গেছে কিন্তু, এবং ফার্মি লেভেলটা দেখো উপরে চলে গেছে। বুঝা গেছে? এটা এটা একটা পিএনপি ট্রানজিস্টরের, এটা অ্যাক্টিভ মোড অপারেশন, আর এটা কি মোড অপারেশন, এটা হচ্ছে নরমাল। আর এনপিএন ট্রানজিস্টর হলে এটা কেমন হবে এটা দেখানো হয়েছে। এনপিএন ট্রানজিস্টর, এটা তোমরা দেখে নিবা, এনপিএন ট্রানজিস্টরটা জাস্ট উল্টা। এখন এখানে হচ্ছে সলিউশন অফ দ্য ডিফিউশন ইকুয়েশন ইন দ্য বেজ রিজন। তাহলে বেজ রিজনে যদি আমি ডিফিউশন ইকুয়েশনটা সলভ করতে চাই, তখন দেখো এখানে ডিপ্লেশন রিজনটা দেখানো হয়েছে। তাহলে আমরা জানি ডিপ্লেশন রিজনের পরেই কিন্তু একটা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা পাই, তাই না? এই জায়গায় এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে আগের থিওরিটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে একটা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন পাবো, এইদিকে একটা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন পাবো, তাই না? ছবিটা করি, এটা কি বুঝতে পারতেছো? এটা এর আগে যে বলছিলাম যে এখানে তো তোমার এটা পি এন পি, একটু একটু ওয়েট করো।
আচ্ছা, তাহলে দেখো এই দিক থেকে হোল যখন ইনজেক্ট হয় তখন তো এই সাইডে হোলের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, তাই না? আগের হোল কনসেন্ট্রেশন এটা ছিল, এখন বেড়ে গেল না? তাহলে এই যে এক্সেস হোল কনসেন্ট্রেশন, এটাকে আমরা বলতেছি ডেল পিই, ঠিক আছে না? তাহলে ডেল পিই এর যে সূত্রটা, সেই সূত্রটাতে কি আসবে? পিএন, এটা হচ্ছে পিএন, পিএন সাথে ই টু দি পাওয়ার ভিইবি। এই জিনিসটা খেয়াল করো, ভিইবি। ভিইবি কেন? কারণ ভিইবি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই না? এটা মনে রাখো যে আগের যে পিএন জাংশনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করছিলাম, আগের পিএন জাংশনের ক্ষেত্রে শুধু ভি ইউজ করছিলাম, ভি। ওই জাংশনের অ্যাক্রসে যে ভোল্টেজটা, তাহলে এখানে আমরা বলতেছি ভিইবি ডিভাইডেড বাই ভিটি, থার্মাল ভোল্টেজ, -1। এটাই ছিল তোমার এক্সেস হোল কনসেন্ট্রেশন নিয়ার অ্যামিটার জাংশন। আর যদি কালেক্টর বেস জাংশন বলি, তাহলে ডেল পিসি হবে পিএন, এটা তো পিএন হবে, ই টু দি পাওয়ার ভিসিবি ডিভাইডেড বাই ভিটি -1। এটা হচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন নিয়ার কালেক্টর জাংশন। কালেক্টর জাংশনে অবশ্যই কালেক্টর বেস জাংশনের ভোল্টেজটা কনসিডার করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন ওই যে আমি বলছিলাম যে এই যে কালেক্টর বেস জাংশন, এটা যদি রিভার্স বায়াস হয়, এটা যদি রিভার্স বায়াস হয়, তখন কিন্তু এই টার্মটা জিরো হয়ে যায়। এই টার্মটা, প্রথম টার্মটা অলমোস্ট জিরো। তখন ওই যে মাইনাস পিএন হয়, এবং এই পিএনটা ছোট হওয়ার কারণে এইটাকেও আমরা জিরো ধরি, তখন ডেল পিসিটাকে জিরো ধরা হয়। এই কারণেই কিন্তু ওই যে তোমার যে জিনিসটা আঁকা হয়েছিল এক্সেস হোল কনসেন্ট্রেশন, এটাকে স্ট্রেট লাইন ধরা হয়েছে, এখানে জিরো। ওই যে আমরা আগে ডিফিউশন ইকুয়েশন সলভ করছিলাম না, জি স্যার। ওই যে ধরো ডেল পি এর একটা সূত্র লিখছিলাম, এক্সেস হোল কনসেন্ট্রেশনের একটা সূত্র লিখছিলাম। এই যে এটা কি ছিল? ডেল পি এর ইকুয়েশন লিখছিলাম না আগে, মনে নাই? ডেল পি। এখন এইখানে একটা পিএন জাংশনের ক্ষেত্রে এই শুরুটা হচ্ছে এইটা আর শেষটা হচ্ছে এইটা, শেষ কনসেন্ট্রেশন। এদিকে জিরো, এখানে হচ্ছে ডাব্লিউ বি। দুই সাইডে যে ডিপ্লেশন রিজনের শেষ দিকটা। So if the emitter junction is strongly forward bias, যদি ফরওয়ার্ড বায়াস যদি এটা বেশি হয়, তখন এটাকে আমরা এটা ধরতে পারি। বুঝতে পারছো? মানে যদি এটা ফরওয়ার্ড বায়াসের, এটা যদি ভিটি থেকে বড় হয়, তখন এই একের থেকে এই অংশটা বড় হয়ে যাবে না? আর এটা যদি স্ট্রংলি রিভার্স বায়াস হয়, তখন আসলে এই প্রথম টার্মটা জিরো হয়ে যাবে, ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাবে, মাইনাস পিএন থাকে, এটাই বলছে। তাহলে এটা হচ্ছে প্রথম অংশটা থাকতেছে, আর ডেল পিসি হচ্ছে মাইনাস পিএন। তবে এইখানে এই যে দেখো এই অংশটাই পিএনটা যদি অনেক ছোট হয়, তখন আমরা ধরে নেই যে এটা এই অংশটা ডেল পিসি, যেটা এটাকে জিরো ধরে নেই। ডেল পিসি মানে এতটুকু অংশ, বুঝতেছো কিনা? ডেল পিসি এই অংশটাকেও জিরো ধরে, এটা পরে আসবে। এখন ওই যে ডিফিউশন ইকুয়েশন যেটা, সেটা এখানে ইউজ করা হয়। আজকে তো সময় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর একটা সেকশনের ক্লাস আছে। এখানে এই পর্যন্তই থাক। এই যে ডিফিউশন ইকুয়েশনটা কিন্তু আবার সলভ করতে হয়, কারণ কি এখানে আগে যেমন ডিফিউশন ইকুয়েশনে যে কোনো একটা কনস্ট্যান্ট জিরো হয়ে যেত, এখন কিন্তু সেটা জিরো হচ্ছে না, কারণ ডেল পিসিটা কিন্তু আগে জিরো ধরা হয়েছিল, কিন্তু এখন কিন্তু জিরো না, এখন হচ্ছে মাইনাস পিএন। যদি জিরো হইতো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু জিরো না তো, মাইনাস পিএন। সেই হিসেবে এই ইকুয়েশনটা কিন্তু আবার ডিফারেন্ট ওয়েতে সলভ করতে হবে। যেমন এখানে যদি আমি এটাকে জিরো বসাই, এক্সেনটাকে যদি জিরো বসাই, তখন এটা আসে ডেল পি সি1 প্লাস সি2। আর যদি এইটাকে ডাব্লিউ বি বসাই, এক্সেনটাকে যদি ডাব্লিউ বি বসাই, এটা বুঝতে পারতেছো কি জিনিস এটা? তখন কিন্তু এটা আসবে ডাব্লিউ পিসি।
বুঝো না এটা? ওই যে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটাই তো তোমার ডেল পি এর সূত্র না এটা? জি। এটা হচ্ছে তোমার এক্স এন, এক্স এন এর মান এই জায়গাটায় হচ্ছে ডাব্লিউ বি, এটা হচ্ছে এক্স এন এর ফাংশন। এইটার যে ওই যে অনেক আগে স্ট্রেঞ্জার 2 তে দেখাইছিলাম এগুলো প্রমাণ করে, তাহলে সূত্রটা কি হবে? এইটা প্লাস এইটা, এই যে এটাই তো ইকুয়েশন, তাই না? জি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা না? এটা আগে দেখাইছিলাম, এটা দেখে নিও, আগের লেকচার শিটে লেকচারে কিন্তু আছে এটা। এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে জেনারেল ইকুয়েশন, তাহলে এখানে C1 C2 টা আরেকবার সলভ করতে হচ্ছে, বুঝছো? তাহলে WB তে এটা হচ্ছে, তাহলে এইটাকে যদি আমি সলভ করি, এবং এইটা যদি একটা ধরো ইকুয়েশন হয়, 2 ডাইমেনশনাল ইকুয়েশন, এগুলো তো কনস্ট্যান্ট, তাই না? C1 C2 এর সাথে দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এই 4টা কনস্ট্যান্ট যদি আমি চিন্তা করি, তাহলে C1 C2 যদি ইকুয়েশন 2টা হয়, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা C1 C2 কি এভাবে বের করতে পারি না? ম্যাথের সূত্র মনে আছে? ম্যাথের সূত্র, স্যার এটা ম্যাট্রিক্সের একটা সূত্র পড়তেছে আর কি। হ্যাঁ ম্যাট্রিক্সের সূত্র, এই ম্যাট্রিক্সের সূত্রটাই ব্যবহার করা হয়েছে যে C1 C2 বের করার জন্য, জাস্ট এই ম্যাট্রিক্সের সূত্রটা বের করা হয়েছে। এটা আমি ডিটেইল দেখাই দিছি এখানে, বইয়ে তো ডিটেইলস নাই, এটা দেখলে তুমি বুঝতে পারবা যে C1 এবং C2 এই মানটা আসে। তখন এই ইকুয়েশনে যদি আমি C1 C2 এই দুইটা মান বসাই, তখন এটা আসে, কিন্তু ডেল পিসি যদি 0 হয় তখন এটা এরকম হয়, আর C2 ডেল পিসি 0 হইলে C2 এর মানটা এরকম আসে। তাহলে এই সূত্রটা কিরকম হচ্ছে? এরকম একটা সূত্রে প্রতিস্থাপিত হচ্ছে। আজকে এই পর্যন্তই থাক। ওকে স্যার। আচ্ছা, তোমাদের তো অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়নি, তাই না? না স্যার, দেওয়া হয়নি। এখন আবার ক্লাস আছে আরেকটা, কি তোমাদের ক্লাসের সেকশন? তোমাদের পরীক্ষা কি বারে? হ্যাঁ, বৃহস্পতিবার। স্যার পরীক্ষাটা কিভাবে হবে, মানে রিটেন কি পুরোটাই নাকি অন্য
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি স্যার লিংকে আবার থ্রি স্যার ডাবল আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 ভিউ এডিট অনলি করে, দেখাচ্ছে। হ্যাঁ স্যার ভিউ অনলি দেখাচ্ছে, এডিট করা যাচ্ছে না স্যার। ভিউ অনলি না, আচ্ছা একটু দেখি তো। ও আচ্ছা, হ্যাঁ এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, এখন দেখো তো দেখি। স্যার লিঙ্কটা একটু আবার দিলে ভালো হতো স্যার, হারাই ফেলছিলাম। হুম, ঠিক আছে, যাদের হয়ে গেছে তোমরা লিভ করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের পরীক্ষা যেটা হবে স্যার বৃহস্পতিবারে, ওইটা কি স্যার মানে ফুল রিটার্ন হবে নাকি অন্য কোনো ওয়ে? ওটা হ্যাঁ রিটেনই তো হবে। স্যার ভাইবা মনে হয় নাই। আচ্ছা হ্যাঁ, ভাইভাও তো একটা ছিল, এটা কি করা যায়? স্যার 30 মার্কের রিটার্ন দেওয়া স্যার যাবে না? আমার এখনো স্যার লগ ইন করতে পারছি না। অভিষেক শিট রিফ্রেশ করে দেখ, গুগল শিট রিফ্রেশ করে দেখ। দিতে পারছে তো অনেকে। ও স্যার লিংকটা একটু কাইন্ডলি আরেকবার দেবেন, মানে হারিয়ে গেছে। দেওয়া হলো আরেকটা। স্যার এখন কি ভাইবা কি নিবেন স্যার নাকি? ভাইভাটা দেখি। বলছিলেন একটু ফ্লেক্সিবল করবেন আর কি। স্যার 30 নম্বর নেবেন বলছিলেন তো পুরোটা। 30 নাম্বার নেবেন বলছিলেন স্যার এটা। আচ্ছা দেখি ভাইভাটা যদি না নিয়ে করা যায়, দেখি কি করা যায়। ভাইভা থাকলে তো ভালো নাকি? স্যার আমি কিছুতেই স্যার দিতে পারছি না স্যার, কাইন্ডলি আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট করবেন স্যার। আইডি 1811042। 42 জি স্যার। 1810 দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাস শেষ করে দিই আমরা এখানে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।